বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 3 মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। কেন ব্যাখ্যা করো। আসো সেই কেনর উত্তর আমরা জানতে চেষ্টা করি। দেখো, আমি বোর্ডে লিখেছি সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। কেন ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা করতে গিয়ে আমাদেরকে প্রথমে লিখতে হবে ডি ব্লক মৌলের সংজ্ঞা, এরপরে লিখতে হবে অবস্থান্তর মৌলের সংজ্ঞা। এই দুটি সংজ্ঞার মধ্যেই আমাদের এই প্রশ্নের উত্তর নিহিত রয়েছে। আসো প্রথমে আমি ডি ব্লক মৌলের সংজ্ঞা লিখছি। ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। দেখো সেটা কি? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরের পূর্ববর্তী শক্তি স্তরের সর্বশেষ শক্তি স্তরের পূর্ববর্তী শক্তি স্তরের ডি অরবিটালে গমন করে, ডি অরবিটালে আমি টালে লিখে ডি অরবিটালে গমন করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। যেমন এই সংজ্ঞানুসারে স্ক্যান্ডিয়াম Sc, আয়রন Fe, তারপরে হচ্ছে জিঙ্ক ডি ব্লক মৌল। দেখো আমি কি লিখেছি, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তিস্তরের পূর্ববর্তী শক্তিস্তরের ডি অরবিটালে গমন করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। যেমন এই সংজ্ঞানুসারে স্ক্যান্ডিয়াম, আয়রন, জিঙ্ক ডি ব্লক মৌল। এই যে আমি সংজ্ঞাটা লিখলাম তার প্রমাণ দিচ্ছি যে ওরা যে ডি ব্লক মৌল। এখন আমি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখব। দেখো স্ক্যান্ডিয়াম Sc 21, দেখো লিখছি। তোমরা জানো 1s2, তারপর হচ্ছে 2s2, 2p6, তারপর হচ্ছে 3s2, 3p6, 3pর পরে কিন্তু নিয়ম অনুসারে 4s2। এ পর্যন্ত দেখো 20টি হয়েছে, 6 4 10, এদিকে 10 20, এরপরে হবে 3d1, অর্থাৎ 20-এর পরে একটা আছে, একটা ডি অরবিটালে গমন করে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে
20-এর পরে 21, 21 মানে 20-এর চেয়ে একটি বেশি, 20-এর চেয়ে যত বেশি হয় 10 পর্যন্ত ডি অরবিটালে গমন করে, যেমন D10 হয়, তাহলে একটা, তাহলে 3D1। আমাকে এই ইলেকট্রন বিন্যাসটি তাদের অরবিটালের শক্তির ক্রমানুসারে আমরা এটা সাজিয়ে লিখেছি। এবার তাদেরকে কোয়ান্টাম সংখ্যার অনুসারে সাজাতে হবে। যেমন এই জায়গায় দেখো 3s 3p, 3pর পরে 4s চলে আসছে, এই সিকোয়েন্স রাখা যাবে না, 3p পরে 3d নিয়ে আসতে হবে, আমরা সেটা সাজিয়ে লিখবো। তোমরা এটা জানো ইলেকট্রন বিন্যাসের এই নীতিকে। 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে হচ্ছে 2p6, এরপরে দেখো 3s2, তারপরে হচ্ছে 3p6, এরপর হচ্ছে 3d1, এরপর হচ্ছে 4s2। তাহলে দেখো এই যে স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা, এই যে এইটা 21 নম্বর ইলেকট্রনটি 3D-তে কিন্তু প্রবেশ করেছে, ডিতে প্রবেশ করেছে, কিন্তু 3D তার সর্বশেষ শক্তিস্তর ছিল 4s, তো 4s-এর পূর্ববর্তী শক্তিস্তর হচ্ছে 3, কারণ চতুর্থ শক্তিস্তরের পূর্ববর্তী শক্তিস্তর হচ্ছে 3। তাহলে ইলেকট্রনটা 3D-তে প্রবেশ করতে হবে সংজ্ঞানুসারে কি, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন, যেমন স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রন কিন্তু 21 নম্বর ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন সর্বশেষ শক্তিস্তরের, যেমন তার সর্বশেষ শক্তিস্তর হচ্ছে 4, সর্বশেষ শক্তিস্তরের পূর্ববর্তী শক্তিস্তরের ডি অরবিটালে, তো পূর্ববর্তী শক্তিস্তর হচ্ছে তৃতীয় শক্তিস্তর, তাহলে তার ডি হচ্ছে 3D অরবিটালে প্রবেশ গমন করে, তাদেরকে ডি ব্লক মৌল বলে। যেমন এই সংজ্ঞানুসারে স্ক্যান্ডিয়াম, আয়রন, জিঙ্ক ডি ব্লক মৌল। যেমন আমরা পেয়ে গেলাম স্ক্যান্ডিয়াম কিন্তু ডি ব্লক মৌল, তার সর্বশেষ ইলেকট্রনটি কিন্তু ডি অরবিটালে গমন করেছে। তুমি এটা দিয়ে বুঝতে পারবে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গমন করেছে। এরপরে আসো, আমি সাজিয়ে লিখলাম। এরপরের গুলাতে আবার এরকম করে লিখবো না, আমরা আয়রনের জন্য লিখবো। আয়রন 56, আয়রন হচ্ছে 26। দেখো ইলেকট্রন বিন্যাস লিখছি। 1s2, 2s2, 2p6, 3s2, সরি এখানে 3d লিখে ফেলেছি, 3s2 হবে, 2p6, এরপরে হবে 3s2, দেখো 3s2, এরপরে হবে 3p6, এরপরে হবে কি 4s2, 3d। দেখো 26, 20 হচ্ছে 6 বেশি, এই জায়গায় কিন্তু 6 হবে। দেখো লাস্টের ইলেকট্রনটা 26 নম্বর ইলেকট্রনটা কিন্তু 3D-তে প্রবেশ করেছে, তাহলে সে ডি ব্লক মৌল, কারণ সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে গমন করেছে, সর্বশেষ শক্তিস্তরে পূর্ববর্তী শক্তিস্তরে ডি অরবিটালে গমন করেছে। তো আমি কিন্তু এটাকে এইভাবে লিখবো না, দেখানোর জন্য যে ডি অরবিটালে গমন করেছে, তারপর এটাকে সাজিয়ে লিখবো, জাস্ট 3D-টাকে আগে নিয়ে আসবো। তাহলে আমি যদি আগে নিয়ে আসি তাহলে এরকম হয়ে যাবে 3d6, তারপর হচ্ছে কি 4s2, 3d6, 4s2। এবার তাহলে ওই সংজ্ঞানুসারে আয়রন কিন্তু ডি ব্লক মৌল। এরপর আমি দেখাবো, দেখো জিঙ্ক হচ্ছে 30, 1s2, তারপর হচ্ছে 2s2, 2p6, তারপর হচ্ছে 3s2, 3p6, এরপর আমি লিখব কিন্তু 4s2, 3d10, কারণ আর 10টি ইলেকট্রন বাকি আছে, দিতে যাবে 20-এর পরে 30 হচ্ছে 10 বেশি, এই 10টি এখানে আসলো। তাহলে 30 নম্বর ইলেকট্রনটি, সর্বশেষ ইলেকট্রনটি কিন্তু 3D-তে প্রবেশ করেছে, মানে ডি অরবিটালে গমন করেছে। অতএব এই জিঙ্ক কিন্তু একটি ডি ব্লক মৌল, আয়রন ডি ব্লক মৌল, স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল। কিন্তু আমি এটাকে এইভাবে রাখবো না, সাজিয়ে ফেলবো, মানে আরেকটা লাইন, তোমাদের কিন্তু আরেকটা লাইন লিখতে হবে। আমি তো মুছে ফেললাম, অথবা তোমরা সরাসরি লিখে ফেলবে এই লাইনটাই, এই যে 3d10 আগে লিখে ফেলবো, 3d10, তারপর হচ্ছে 4s, এই যে 2, তাহলে দেখো 30টা ইলেকট্রন হয়ে গেল। এই যে 10, এখানে 10 আর 20, আর এই 10-এ 30, মানে আমি এর আগের ইয়াটা লিখেছি কি নিয়ম অনুসারে, এবং দেখালাম যে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে গমন করেছে। প্রত্যেকটা মৌলের স্ক্যান্ডিয়াম, আয়রন, জিঙ্ক, যে 3টা মৌল আমি নিয়েছি, সেই 3টা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে গমন করেছে, তাই এই 3টা মৌলই ডি ব্লক মৌল। তাহলে ডি ব্লক মৌল কিন্তু আমরা চিনে ফেললাম। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন সর্বশেষ শক্তিস্তরের পূর্ববর্তী শক্তিস্তরের ডি অরবিটালে গমন করে, তাদেরকে ডি ব্লক মৌল বলে। যেমন এই সংজ্ঞানুসারে স্ক্যান্ডিয়াম, আয়রন, জিঙ্ক ডি ব্লক মৌল। এরপর এই 3টার ইলেকট্রন বিন্যাস আমরা দেখালাম।
এবার আমি চলে যাব অবস্থান্তর মৌলে, তারপর বাকি কথাগুলো বলবো। আমি মুছে ফেললাম, দেখো, মুছে ফেললাম। এবার লিখব অবস্থান্তর মৌল। দেখো, অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল। দেখো কি, যে সকল ডি ব্লক মৌলের, যে সকল ডি ব্লক মৌলের, ডি ব্লক মৌলের, যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের, স্থিতিশীল আয়নের স্থিতিশীল আয়নের ডি অরবিটাল, হ্যাঁ, যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে, আয়নের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল, ডি অরবিটাল অপূর্ণ, 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 অপূর্ণ মানে হচ্ছে ডি 1 থেকে 9। লক্ষ্য করো, আমি লিখেছি অপূর্ণ মানে কি, এই বিষয়টা লিখে দিয়েছি। ডি অরবিটাল অপূর্ণ মানে ডি 1 থেকে 9 থাকতে হবে, মানে ডি অরবিটালে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারবে। ডি অরবিটাল অপূর্ণ অর্থাৎ ডি 1 to 9 থাকে, অপূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর মৌল বলে। যেমন যেমন এই সংজ্ঞা অনুসারে, এই সংজ্ঞা অনুসারে আয়রন, আয়রন অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল। এই সংজ্ঞানুসারে আয়রন অবস্থান্তর মৌল, কিন্তু স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়। এর কারণ এদের ইলেকট্রন বিন্যাস থেকে জানা যায়। এর কারণ এদের ইলেকট্রন বিন্যাস থেকে এদের স্থিতিশীল, এর কারণ এদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস থেকে জানা যায়। ইলেকট্রন বিন্যাস থেকে জানা যায়, বিন্যাস থেকে জানা যায়, জানা যায়। দেখো, আমরা কিন্তু আয়নের ইলেকট্রন বিন্যাস লিখব, যেমন এসসি, এসসি, এসসি এখানে লিখব 21, এখানে লিখব 3+। প্রশ্ন হচ্ছে কেন? জানো, স্ক্যান্ডিয়াম 3টি ইলেকট্রন ছেড়ে দিয়ে
Sc3+ তৈরি করতে পারে এবং প্রকৃতিতে Sc3+ পাওয়া যায়। আমি চাইলাম একটা ইলেকট্রন ত্যাগ করে 1+ লিখে রাখলাম, তাইলে হবে না। আমার মন গড়া কোনো বিষয় নয়। প্রকৃতিতে যেটা স্টেবল, অর্থাৎ প্রকৃতিতে যেটা এক্সিস্ট করে, প্রকৃতিতে যেটা পাওয়া যায় সেটা লিখতে হবে। তো Sc3+ পাওয়া যায়, তাহলে ইলেকট্রন বিন্যাসটি কী হবে? এরকম হবে 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে কিন্তু 3d1 ছিল, 3d0 4s0। আমি এটা লিখেছি এই কারণে 3d1 4s2 ছিল, আমরা কিন্তু ডি ব্লক মূলের সংজ্ঞার মধ্যে ইলেকট্রন বিন্যাস লিখেছি, ওটা দেখেই তোমরা লিখবে। তো s অরবিটাল থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, ডি থেকে একটা যাবে। আমি আবারও বলছি, ছিল কিন্তু এরকম, তোমরা দেখেছো। আমি তো মুছে লিখবো, বোঝানোর জন্য লিখছি। এখানে হচ্ছে 1 ছিল আর এখানে 2 ছিল, তাহলে সে কিন্তু 3টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ত্যাগ করলে সে কি করবে? s থেকে সর্বশেষ শক্তি স্তর 4s থেকে যাবে একটা, এরপরে ডি থেকে যাবে একটা, তাহলে 3টা হবে। এই যে এখানে 0 আর এখানে হচ্ছে 0। আচ্ছা, এরপরে দেখো স্ক্যান্ডিয়ামের পরে হচ্ছে আয়রন Fe26। এখন এটাকে আমি 2+ করব। প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ হচ্ছে প্রকৃতিতে 2+ও পাওয়া যায়, প্রকৃতিতে 3+ও পাওয়া যায়। তো আমার দুটার দরকার নেই, আমাকে একটা করলেই হবে। 2+ আমি করছি। 2+ মানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে দেখো 1s2 2s2 2p6, এরপর হচ্ছে 3s2 3p6। তার কিন্তু ছিল 3d6 4s2। দেখো অরিজিনাল ইলেকট্রন বিন্যাসটাতে আয়রন যখন পরমাণু ইলেকট্রন ত্যাগ করার পরে নয়, পরমাণু অবস্থায় দেখো টোটাল 26টি ছিল। 10, এই যে 10, দেখো এই যে 10 10 2 12 18 19 20 26। কিন্তু এখন সে 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে। যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলে তাহলে তো এটা 0। দেখো এটা 0, এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করবে সে, এই যে 4s 0। এবার আমি জিঙ্কের কথা বলবো। জিঙ্ক Zn, জিঙ্ক 30, জিঙ্ক 30 আমি লিখছি Zn30। এটা 2+। জিঙ্ক 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়। তাহলে তার ইলেকট্রন বিন্যাসটি কি হবে? এরকম ছিল, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে হবে কি 3d। দেখো জিঙ্কের কিন্তু ডিতে 10টা ছিল, এরপরে ছিল 4s2, এরকম ছিল। তাহলে সে তো 2টা ত্যাগ করবে, তাহলে 2টা ত্যাগ করলে এই যে এটা 0, ডিতে 10টি থাকবে। তাহলে এখন আমি যে কাজটি করব, এখানে 4s0 যদি রাখতে পারি কোনো সমস্যা নেই। আর যদি মুছে ফেলতে চাও যে লিখবো না যেহেতু s0, তাও হবে, না লিখলেও চলবে। আমি শুধু লিখেছি দেখানোর জন্য যে এখানে 2টা ছিল ত্যাগ করেছে, 2টা ছিল ত্যাগ করেছে, 2টা ছিল ত্যাগ করেছে। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে এখান থেকে একটা ত্যাগ করেছে। তাহলে কি দেখা যাচ্ছে যে স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়নের ডি অরবিটালে কোনো ইলেকট্রন নেই। যদি অবস্থান্তর মৌল হতে হয় ডিতে 1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন থাকতে হবে, তাহলে রয়েছে 0, তাহলে সে অবস্থান্তর মৌল হতে পারছে না। আয়রন তার স্থিতিশীল আয়ন, এই যে দেখো স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস লিখেছি, ডি অরবিটালে 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে এটাকে ফলো করছে, কারণ ডিতে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। একটা থাকলেও হবে, 2টা থাকলেও হবে, 3টা থাকলেও হবে, 4টা থাকলে হবে, 5টা থাকলেও হবে, 6টা থাকলেও হবে, 7টা থাকলেও হবে, 8টা থাকলেও হবে, 9টা থাকলেও হবে। তাহলে দেখো তার আছে 6টা, তাহলে এই রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে সে অবস্থান্তর মৌল। জিঙ্ক 2+ এর মধ্যে দেখো ডি অরবিটালে 10টি আছে, 10টি থাকলেও হবে না, ডিতে 0 থাকলেও হবে না। স্ক্যান্ডিয়াম বাদ পড়লো ডিতে 0 থাকার কারণে, জিঙ্ক বাদ পড়লো ডিতে 10 থাকার কারণে। তাহলে দেখা যাচ্ছে কি এই সংজ্ঞা অনুসারে, এই ডেফিনেশন অনুসারে জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়, কিন্তু এরা ডি ব্লক মৌল। আবার আয়রন অবস্থান্তর মৌল এবং সে ডি ব্লক মৌল। অবস্থান্তর মৌল হতে হলে তাকে অবশ্যই ডি ব্লক মৌল হতে হবে,
কারণ সংজ্ঞাটাই দেখো, যে সকল ডি ব্লক মৌলের, তাহলে তো সে তো প্রথমেই ডি ব্লক হয়ে গেছে, এখন শুধু অবস্থান্তর হওয়ার বাকি। তাহলে অবস্থান্তর যদি সে হয় তাহলে তো সে ডি ব্লক হবেই। এই জন্য সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নাও হতে পারে। যেমন স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, তারা অবস্থান্তর হতে পারেনি কিন্তু তারা ডি ব্লক মৌল। তাহলে কি হলো, জিঙ্ক অবস্থান্তর, আমি প্রথম থেকে শোনাচ্ছি তোমাদেরকে অবস্থান্তর মৌল। যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল অপূর্ণ অর্থাৎ ডি 1 থেকে 9 থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। যেমন এই সংজ্ঞানুসারে আয়রন অবস্থান্তর মৌল, কিন্তু স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। এর কারণ এদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস থেকে জানা যায়। এরপরে লিখলাম, তো তখন তোমরা নিচে লিখবে উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে, আমি মুছে ফেললাম কিন্তু এটা মুছে ফেলবো, আমি উপরে কিছু কথা লিখবো, তোমরা লিখবে উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, আমি মুছে ফেললাম, উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল নয়, কারণ এদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে যথাক্রমে D0 এবং D10 রয়েছে যা D1 to 9 সীমার মধ্যে পড়ে না, তাই এরা ডি ব্লক মৌল, কিন্তু অবস্থান্তর নয়, অবস্থান্তর মৌল নয়। এটা মুছে ফেললাম। অপরদিকে দেখো, অপরদিকে আয়রন এর স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল অপূর্ণ D6 যা D1 to 9
সীমার মধ্যে রয়েছে। অপরদিকে আয়রনের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল অপূর্ণ D6 যা D1 to 9 সীমার মধ্যে আছে বা রয়েছে তাই এটি অবস্থান্তর মৌল এবং ডি ব্লক মৌল। তাই এটি অবস্থান্তর মৌল এবং ডি ব্লক মৌল। ব্যাস, এরপরে লিখবে কি লিখবে, এতটুকু লেখার পর লিখবে সুতরাং দেখা যায় যে এতটুকু লেখার পর দেখো এই সবটুকু সুন্দরভাবে লিখবে। আমি আবার উপরে শোনাচ্ছি। উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল নয়, কারণ এদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে যথাক্রমে D0 ও D10 রয়েছে যা D1 to 9 সীমার মধ্যে পড়ে না, তাই এরা ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। অপরদিকে আয়রনের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল অপূর্ণ D6 যা D1 to 9 সীমার মধ্যে রয়েছে, তাই এটি অবস্থান্তর মৌল এবং ডি ব্লক মৌল। সুতরাং সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নাও হতে পারে, যেমন স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক। তোমরা যদি প্রথম থেকে এ পর্যন্ত লিখো দেখবে ফুল মার্কস পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি যখন কোনো স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি তখন ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল সংজ্ঞাটা গোল পাকিয়ে ফেলে, যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি না হয়। তোমরা এই ভিডিওটি দেখে সুন্দরভাবে সংজ্ঞাটা পড়বে, উদাহরণটা দেখবে, কখনোই ভুল হবে না। ইনশাল্লাহ তোমরা এটা ভালোভাবে পারবে। আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।